আসতো আর না এসব কিছু ঘটতো। ওর মায়ের সব দোষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে যায় আলভির কাছে। আইস কিউব হাতে তুলে নেয় একটা। থরথর করে কাঁপতে থাকা হাত বাড়িয়ে কপালে ফোলা জায়গায় বরফ ধরে। আলভি মনে মনে অনেক হাসে। ও নিজেই বরফ নেওয়ার জন্য যাচ্ছিল নিচে। মায়াকে পানি আর আইস কিউব বক্স নিয়ে এগিয়ে আসতে দেখে দ্রুত সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তখন মায়াকে দেখে অবাক হওয়ার ভান করেছে। আলভি মুখ ফুটে বলে, অন্যর বউরা তাদের জামাইকে আদর করে, চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা শোনায়। আর আমার বউ ধাক্কা দিয়ে ফেলে মাজা ভেঙে দেয়, মাথা কপাল ফাটিয়ে দেয় ঝাড়ু দিয়ে বাড়ি মেরে, খেক খেক করে কথা বলে। আল্লাহ, কবে যেন তোমার এই নিরীহ নিষ্পাপ ভোলা ভালা বান্দার গলাটা কেটে দেয়। আল্লাহ, আপনার এই নিরীহ বান্দাকে হেফাজত করুন। মায়ের মুখের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়। তারপর আবার বলে, ও আল্লাহ, দেখুন কিভাবে তাকায় আমার দিকে। এভাবে তাকালে তো আমি ভয়েই মরে যাব। মায়া বলল, এখানে আসাই ভুল হয়েছে আমার। তারপর আলভি বলল, যাও, আর কিছু বলবো না, এখন এই নিরীহ স্বামীর সেবা যত্নটা করো একটু। পরের দিন সকালে ড্রয়িং রুমে আসতেই ড্রয়িং রুমে বসে থাকা সকলে আলভির দিকে বড় বড় চোখ করে তাকায়। কপালের উপর অত বড় আলু গজালো কিভাবে? ডান পাশের কপাল ছুলে গেছে, বাম পাশের কপাল ফুলে গেছে। আহনাফ মাহমুদ বলেন, আলভি, তোমার কপালে আবার কি হয়েছে? এভাবে ফুলে গেল কিভাবে? আলভি মায়ের দিকে তাকায়। মায়া বড় ভাইয়ের গা ঘেঁষে চূড়া চূড়া চোখে তাকিয়ে আছে ওর দিকে। নাহার বেগম বলেন, কি হলো, কথা বলছো না কেন আলভি? কপাল ফুললো কিভাবে? আলভি বলল, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম রাতে, তখন দেয়ালের সাথে বাড়ি লেগেছে। আলতাফ মাহমুদ বলেন, ওয়াশরুমে গিয়ে নাচানাচি করছিলে নাকি ছোট বাচ্চাদের মতন? ঠোঁট চেপে হেসে উঠে মায়া। তারপর বলে, নাচানাচি করবো কেন? সুন্দরী একটা পরী এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাতে আমাকে সাথে নিয়ে যেতে এসেছিল। আমি যেতে চাইনি বলেই তো ধাক্কাটা মেরেছিল রাগে। ছেলেকে সারা জীবন দেখতে চাইলে দ্রুত বউ দাও, নয়তো ওই সুন্দরী পুরী তোমাদের এই হ্যান্ডসাম ছেলেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যাবে। সোফায় বসে থাকা সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায় আলভির কথা শুনে। রাতে পরি এসেছিল ওকে নিতে? সিরিয়াসলি? নাহার বেগম আলভির হাতের দিকে তাকিয়ে বলেন, তোমার হাতে কি হয়েছে আলভি? মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাছে আসো তো। আলভি নিজের হাতের দিকে তাকিয়ে মায়ার মুখের দিকে তাকায়। চোরের মতো চোখ মুখ করে দাঁড়িয়ে আছে ওর দিকে। বজ্জাত মেয়ে, কি জুড়ে যে কামড়টা দিয়েছিল। নাহার বেগমের কথা শুনে সবাই আলভির হাতের দিকে তাকায়। ডান হাতে কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। সোফা ছেড়ে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহিদ। আলভির হাত ধরে বলে, ভাইয়া, এভাবে কামড় দিল কে? আলভি বলল, ওই পরিটাই। এত সুন্দর হাত দেখে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দিয়েছিল। সকলের চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে এখন। মাহিদ অবাক হয়ে বলে, পরি হাতে কামড় বসিয়ে দিয়েছে? আলভি বলল, হ্যাঁ। মাহিদ বলে, ভাইয়া, ওটা তো পরি না তাহলে, যেভাবে কামড় দিয়েছে ওটা তো ডাইনি, রাক্ষসী। মাহিদের কথা শুনে মায়ের চেহারার রাগ স্পষ্ট হয়ে ওঠে। ওর ভাই ওকে ডাইনি রাক্ষসী বলছে? ওকে কোন অ্যাঙ্গেল থেকে ডাইনি বা রাক্ষসী মনে হয়? কিউট হুড়পরির মতন দেখতে, আর বলে কিনা ডাইনি রাক্ষসী। ইচ্ছে তো করছে গিয়ে ভাইটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে, কিন্তু এই কাজ করা যাবে না, নয়তো সবাই বুঝতে পেরে যাবে মায়া আলভির এই হাল করেছে। ও তো শুধু কামড়টা ইচ্ছে করে দিয়েছিল, আর কোনো কিছু তো ইচ্ছে করে করেনি। বাকি সব অটোমেটিক হয়ে গেছে নিচে থেকে। তবুও বদলোকের কাছ থেকে মাপ চেয়েছে বারবার, তাও হাত ধরে। শুধু পা ধরাটা বাকি ছিল। বারবার ভয় দেখাচ্ছিল ওর সেবা যত্ন না করলে বাড়ির সবাইকে বলে দেবে ওকে ঝাড়ু দিয়ে মেরেছে, কামড় দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে, মাজায়ও ব্যথা দিয়েছে। মা পচে এসে তাও 12 বার। মাঝরাত পর্যন্ত ওকে দিয়ে নিজের সেবা যত্ন করিয়েছে শয়তান লোক একটা। ঐশী রহমান কিচেন থেকে বেরিয়ে আসেন। ছেলের হাল দেখে আতঙ্কিত হয়ে বলেন, তোমার কি হয়েছে আলভি? কপালে হাতে এমন হয়েছে কেন? আলভি কিছু বলার আগেই মাহিদ বলে, ভাইয়ার রুমে রাতে পরি রূপ ধারণ করে ডাইনি রাক্ষসী এসেছিল। ভাইয়া হ্যান্ডসাম দেখতে, তাই নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়া যেতে চায়নি, তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ফর্সা সুন্দর স্কিন দেখে লোভ সামলাতে না পেরে কামড় মেরেছে হাতে। এমন উদ্ভট কথা শুনে ঐশী রহমান কিছু সময় চুপ করে দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর বলে, রাতে কি হয়েছিল সত্যি কথা বলো। আলভি বলে, সত্যি কথাই তো বলছে, সত্যি সত্যি একটা পরী এসেছিল। কি যে সুন্দর দেখতে, বলে বোঝাতে পারবো না তোমাদের। তারপর ঐশী রহমান বলেন, সত্যি সত্যি পরী এসেছিল? আলভি বলে, হ্যাঁ। আলভির কথা একটু একটু বিশ্বাস হচ্ছে এখন। তার ছেলেটা তো দেখতে মন্দ না, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। দুষ্ট পরীর নজর পড়তেই পারে এত সুন্দর একটা ছেলের উপর। এত বয়স হয়ে গেছে, এখনো বউ বাচ্চা নেই, পরীর নজর তো পড়বেই। তারপর ঐশী রহমান বলেন, আল্লাহ, কি বলছো তুমি এসব? আলভি বলে, সবকিছু করার পর পরীটা 1 ডজন মাফ চেয়েছিল। আলভির এমন কথা শুনে সকলে যেন 7 আসমানের উপর থেকে নিচে পড়লো। 1 ডজন মাফ চেয়েছে মানে কি? মাহির বলে, পাগলের মতন কি বলছিস এসব? 1 ডজন মাপ চেয়েছে মানে কি? তারপর বলে, 12 বার মাপ চেয়েছে আমার কাছে। মাহির বলল, তোর এই অবস্থা করে আবার মাপও চেয়েছে? উপর নিচ মাথা নাড়ায় আলভি। নাহার বেগম বলেন, এই ছেলেকে আরেকটা দিনও বউ ছাড়া রাখা যাবে না, আজকে থেকে ওর বউ ওর রুমে থাকবে। আলতাফ মাহমুদ কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই মায়া বলে,
আমি থাকবো না ওনার রুমে। যে বড় শয়তান উনি, উনার রুমে পড়ি কেন? কোনো শয়তান যাওয়ার আগেও 100 বার ভাববে। মায়ের এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়া গুটিসুটি মেরে ভাইয়ের সাথে চিপকে যায়। সবাই এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে? বুঝতে পারে এতগুলো মানুষের সামনে ভুলভাল বলে ফেলেছে মুখ ফসকে বেরিয়ে গেছে, তাতে ওর কি দোষ? সব দোষ এই বদলুকের।